আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। এইচএসসির টেস্ট পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। এখন তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা। এখন তোমাদের সম্পূর্ণ প্রস্তুতির জন্য তোমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে এই অল্প সময়ে এখন থেকে যদি আমি একটু তোমাদের ধরি যে হাতে কিন্তু তোমাদের 2 থেকে 3 মাস সময় রয়েছে। তো এই 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের আবার রয়েছে ঈদের আমেজ। এই ঈদ উদযাপন করতে করতে তোমাদের হাতে কিন্তু সময় শেষ হয়ে যাবে। তো আজকের এই ক্লাসে, আজকের প্রথম ক্লাসে আমি আছি তোমাদের সাথে, আমি ফারুক স্যার। আমার পরিচয় যদি একটু দেই, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, তোমাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা সর্বপ্রথম আলোচনা করব আমাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। আর শেষ সময়ের প্রস্তুতির জন্য তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের উপরে যে বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের জাস্ট হাতে গোনা কয়েকটা রুলস নিয়ে তোমাদেরকে আলোচনা করব, যেই রুলসগুলোর বাইরে তোমাদের পরীক্ষায় আসেই না। আমরা বিগত বছরের যত প্রশ্ন ছিল, যতগুলো বোর্ডের প্রশ্ন ছিল সবগুলোই কিন্তু অ্যানালাইসিস করেছি, করে হাতে গোনা যেই 5টা 10টা রুলসের উপরেই ঘুরে ফিরে বারবার তোমাদের প্রশ্ন করা হয়, সেইগুলোই কিন্তু তোমাদেরকে আজকের এই ক্লাসে শিখিয়ে দেব হাতে ধরে ধরে। ঠিক আছে, ওকে। এবং তোমরা এই ক্লাসের শুরুতেই একটু তোমাদের নোটবুকটার সাথে রাখবে, যেন তোমাদের সব রুলসগুলো বুঝতে পারো, এবং কোথাও বুঝতে না পারলে আমাদের কমেন্টে জানিয়ে দেবে। ওকে। আচ্ছা, দেখো, সর্বপ্রথম আমাদেরকে একটু বুঝতে হবে যে রাইট ফর্ম অফ ভার্ব কি জিনিস। এটা তো তোমরা জানো অলরেডি, যেহেতু তোমরা কয়েকদিন পরে পরীক্ষা দিবে, এখনো না জানার কোনো কথা নাই, তাই না? রাইট ফর্ম অফ ভার্ব অর্থ হচ্ছে, রাইট মানে কি? সঠিক। সঠিক। ফর্ম মানে হচ্ছে গঠন। গঠন, ভার্ব, ভার্বের সঠিক গঠন, ভার্বের সঠিক গঠন। এখন দেখো, ভার্বের সঠিক গঠন বলতে আমরা কি বুঝি? ভার্বের তাহলে কি গঠনটা ব্যাঠিক? অবশ্যই ব্যাঠিক। দেখো, ভার্বের কয়েকটা গঠন থাকে। আমরা এখানে দেখি যে এই যে দেখো, যে ভার্বের গঠনগুলো আমরা একটু আলোচনা করি। বেস ফর্ম, যেটাকে আমি নাম দিয়েছি ল্যাংটা ফর্ম। ভার্বের ল্যাংটা ফর্ম, কাপড় চোপড় কিচ্ছু নাই। ভার্বের ল্যাংটা ফর্ম হচ্ছে বেস ফর্ম। সাপোজ আমি যদি ধরি টেক হচ্ছে একটা ভার্ব, তাই না? টেক হচ্ছে একটা ভার্ব। এই টেক ভার্বের সামনে পেছনে কিচ্ছু নাই, তখন এটাকে আমরা কি বলবো? ল্যাংটা ফর্ম। ঠিক আছে, আমাদের একটু টেকনিক খাটিয়ে পড়াশোনা করতে হবে, কেননা এখন বেশি সময় নাই। আচ্ছা, এরপরে দেখো ভার্বের সিম্পল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা বলি ভার্বের সিম্পল ফর্ম। এটার মধ্যে আর বেস ফর্মের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, সিম্পল ফর্মটা আগে লিখি। দেখো, সিম্পল ফর্ম এটা তো জানো। এখন এটা এবং এটার মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে। বেস ফর্মের সাথে তোমাদের এখানে এস বা ইএস কোনো ভাবেই যুক্ত হতে পারে না। আর এই তোমার সিম্পল ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এরপরে আসি যে তোমাদের পাস্ট ইনডিফিনিট ফর্ম। এটা যদি আমরা এই টেক ভার্বটাকেই নিই, তাহলে কি আসবে? টুক। ঠিক আছে, টুক হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট ফর্ম। এরপর হচ্ছে আমাদের ভার্বের আরেকটা ফর্ম রয়েছে, পাস্ট পারফেক্ট ফর্ম। পাস্ট পারফেক্ট ফর্মটা কি? যেমন টেকেন, এগুলো তোমরা সকলেই জানো, জাস্ট একটু তোমাদের রিমাইন্ডার হিসেবে দিচ্ছি। এরপর হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্মটা কি? সেটা হচ্ছে আমাদের টু প্লাস ভার্ব, এই নামেই তোমরা সবাই চেনো। আচ্ছা, আমি এখানে নিচ্ছি। ইনফিনিটিভ ফর্মটা হচ্ছে টু প্লাস ভার্ব, যেমন টু প্লাস টেক। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমাদের জিরান ফর্ম। জিরানটা কি? তোমরা অনেক সেন্টেন্সের মধ্যে ভার্বের সাথে আইএনজি দেখো, এটা হচ্ছে আমাদের জিরান ফর্ম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের 1 2 3 4 5 6টা ফর্ম রয়েছে ভার্বের। এই 6টা ফর্ম তোমরা একটু মাথায় রাখবে যখন তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব বলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, তোমাদের যত গ্রামাটিক্যাল প্রবলেম রয়েছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু এই ভার্ব নিয়ে আলোচনা তোমার করতেই হবে। এবং এই ভার্বের 6টা
তুমি যদি গঠন মনে রাখতে পারো তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে আমরা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে যে গুরুত্বপূর্ণ রুলস গুলো রয়েছে 8 থেকে 10টা, সরি 10 থেকে 11টা রুলস তোমাদেরকে আমি আজকে হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এই রুলস গুলো তুমি যদি জাস্ট মাথায় রাখতে পারো, পরীক্ষার হলে নিয়ে যেতে পারো, তাহলেই তোমার রাইট ফর্ম অফ ভার্বের 5টা মার্ক, 10টা রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্ন সেগুলো তুমি পরীক্ষার হলে কোনো টেনশন ছাড়াই উত্তর করতে পারবে। আচ্ছা দেখো, সর্বপ্রথম রুলসটা হচ্ছে সেন্টেন্স, যেই সেন্টেন্সটা তোমার দেওয়া থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং তোমার সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং নাম্বারের ক্ষেত্রে যদি সেটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু তোমার ভার্বের সাথে এস অথবা ইয়েস হয়। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি তোমার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু এই রুলস খাটবে না, ঠিক আছে? ওকে, দেখো এখানে উদাহরণস্বরূপ আমি প্রথম একটা দেখছি যে শাপলা ওপেন অর ওপেন্স দ্য উইন্ডো এভরিডে, উইন্ডোজ এভরিডে। আচ্ছা দেখো এখানে ভার্বের দুইটা অপশন দেওয়া আছে, তুমি কোনটা ইউজ করবা? এখানে হচ্ছে তোমার ওপেন্স আছে, ওপেন আছে, কোনটা ইউজ করবা? দেখো তোমার এই রুলসের সাথে একটু মিলাও, যে বলা হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় কি হতে হবে? 3টা শর্ত হতে হবে এখানে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, তারপর হচ্ছে পারসনের ক্ষেত্রে থার্ড পারসন হতে হবে এবং তোমার এই সিঙ্গুলার নাম্বার হতে হবে, অর্থাৎ একটা বোঝাবে, ঠিক আছে? যদি এরকম কিছু হয় তাহলে ভার্বের সাথে কি হবে? অ্যাশ অথবা ইয়েস হবে। কখন অ্যাশ হবে, কখন ইয়েস হবে এই বিষয়ে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, দেখো এখানে এই যে শাপলা, দেখো এখানে আমরা কি ইউজ করব? শাপলা একজন ব্যক্তি, তার মানে একটা বোঝাচ্ছে। সেন্টেন্সটা আমার প্রেজেন্ট টেন্সে আছে, যেমন এভরিডে একটা চিহ্ন রয়েছে, এই এভরিডে দ্বারা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে এভরিডে বলতে তোমার প্রাত্যহিক জীবনের যে ঘটনাগুলো রয়েছে সেইগুলোকে বোঝানো হয়। তো এই সেন্টেন্সটা আমরা বুঝবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এবং তোমার দেখো এখানে আর কি থাকতে হবে? থার্ড পারসন। দেখো আমি, আমরা, তুমি, তোমরা, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, এই দুনিয়াতে যারাই আছে তারাই হচ্ছে থার্ড পারসন। এই যে থার্ড পারসন, দেখো আমি এবং তুমি ব্যতীত শাপলা অন্য কেউ, তার মানে হচ্ছে সে থার্ড পারসন। এবং তোমার বাকি শর্তগুলো তো মিলছে, তার মানে আমাদের সেন্টেন্সে কি হবে? ভার্বটার সাথে এস বা ইয়েস হবে, ঠিক আছে? ওকে, তার মানে আমাদের অপেন্স হচ্ছে। এরপরে দেখো এই যে 2 নাম্বারটা অ্যানসার তোমরা একটু করবে, কমেন্টের মধ্যে জানাবে, ভিডিওটা পজ করবে, করে কমেন্টে জানাবে, তারপরে আমার অ্যানসারের সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? ওকে, দেখো দ্য বয়েজ প্লে অর প্লেস ফুটবল, কি হবে? আচ্ছা দেখো এখানে দ্য বয়েজ, এখানে অনেকগুলো বালককে বোঝানো হচ্ছে কিনা? অনেকগুলো বালককে বোঝানো হচ্ছে, তার মানে আমার এখানে সিঙ্গুলার হচ্ছে না, একটা শর্ত কিন্তু আমার হচ্ছে না, তার মানে আমার এখানে কি আসবে? এখানে আমার এস অথবা ইয়েস হবে না তোমার ভার্বের সাথে, সো আমার অ্যানসার হবে হচ্ছে প্লে, ঠিক আছে? ওকে, এটা গেল হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস। আচ্ছা 2 নাম্বার রুলসের মধ্যে কি আছে আমরা একটু দেখে নেই। ওকে, দেখো যদি অলওয়েজ, একটু তোমরা খাতায় নোট করে রাখবে, ঠিক আছে? অলওয়েজ, তারপর রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, তারপর হচ্ছে ইউজুয়ালি, নরমালি এবং ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যদি কোনো ঘটনা থাকে, হেবিচুয়াল ফ্যাক্ট মানে তোমার অভ্যাসগত, যেটা অভ্যাস প্রাত্যহিক জীবনে। মূল কথা হচ্ছে এটা দ্বারা কিন্তু আমরা এই যে রুলসটা পাবো সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাতে হবে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা জানো নিশ্চয়ই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ধারাবাহিকভাবে, সব সময়, সাধারণভাবে, জেনারেলি যেটা ঘটে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা
দেখো এখানে, এবং তারপরে আছে হচ্ছে ঐতিহাসিক সত্যতা। তো এখানে অব্যাহত সত্য, চিরন্তন সত্য, এই প্রত্যেকটা জিনিস তোমরা আমার ওই কথাটার সাথে মিলিয়ে নাও যে স্বাভাবিকভাবে ঘটে, যেটা স্বাভাবিকভাবে ঘটে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাতে হবে, এবং সেটার ক্ষেত্রে V1 হয়, যেটা তোমরা সংক্ষিপ্ত নামে চিনো, V1 হয়, ভার্বের সাথে এস অথবা ইএস হয়, এটাই। ওকে, আচ্ছা দেখো এখানে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এখানে এই যে এইভাবে শূন্য স্থানটা তোমাদের দেওয়া থাকবে, তোমাদের যেহেতু প্যাসেজের মধ্যে থাকবে, তোমরা একটু জাস্ট মাথাটা একটু খাটাবে। ওকে, দেখো দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, এখানে রাইজ দেওয়া আছে, তুমি কি বসাবা? কি হবে? রাইজেস হবে। কেন হবে? তোমরা, আমি তোমাদের আগে বলেছি যে ভিডিওটা পজ করবে, আমার অ্যানসারের সাথে মিলাবে, মিলানোর পরে তোমরা একটু তোমার অ্যানসারের সাথে একটু দেখবে যে ভুল হলো নাকি সঠিক হলো। ওকে, রাইজেস কেন হলো? এই যে এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে রাইজেস হচ্ছে, কেন হচ্ছে? কেননা এই যে সান হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই স্বাভাবিকভাবে আমি ভার্বের সাথে এস অথবা ইএস দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে দেখো আমাদের 3 নম্বর উদাহরণটা একটু লক্ষ্য করো। হি অলওয়েজ ড্যাশ দ্য ক্লাস। তোমাদের মধ্যে অনেক পাজি পোলাবান থাকে না, পাজি বলতে দুষ্টু, এটার দোষ না, দোষের কিছু না, কিন্তু একটু বিটকেল টাইপের। তো সে কিন্তু কি করে, হি অলওয়েজ ড্যাশ দ্য ক্লাস, ক্লাসে ডিস্টার্ব করে। এখন এই ডিস্টার্ব তুমি কিভাবে বলবা? দেখো হি অলওয়েজ, এখানে অলওয়েজ শব্দটা আছে না, অলওয়েজ কিন্তু আমাদের রুলস এর মধ্যে কোথায় যেন আছে, এই যে শুরুতেই আছে, অলওয়েজ আছে। তো এই অলওয়েজ থাকলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসালে আমার ভার্বের সাথে এস বা ইএস আসবে কখন? যে সাবজেক্ট যদি সিঙ্গুলার এবং থার্ড পারসন হয়। আচ্ছা, তো এখানে দেখো হি হচ্ছে সে, এটা থার্ড পারসন, একজন বোঝাচ্ছে, সিঙ্গুলার, তার মানে ভার্বের সাথে এস বা ইএস হবে। তো এখানে আমাদের কিন্তু হবে, ডিস্টার্বস হবে, ঠিক আছে। ওকে, বাকি উদাহরণগুলো তোমরা একটু দেখে নিও, আমাকে কমেন্টে জানিয়ে দেবে ইনশাআল্লাহ। ওকে, দেখো রুলস নাম্বার 3 বলা হচ্ছে যে টু ব্যতীত সকল প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে। টু থাকার পরেও কিছু ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, আমরা একটা বাইনারি অপোজিশন নামে একটা আছে, যেটার ক্ষেত্রে বলা হয় যে আমরা প্রত্যেকটা জিনিসকে দুই ভাগে বিভক্ত করে থাকি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেক ব্যক্তি, দল, মত, প্রত্যেকটা জিনিসকে দুই ভাগে বিভক্ত করে থাকি। এইখানে এই রুলসটা পড়ার ক্ষেত্রে তোমরা প্রথমে দেখেছো টু ব্যতীত সকল প্রিপজিশনের সাথে আইএনজি হবে, তার মানে টু এর পরে কোনো আইএনজি হবে না। কিন্তু ব্যতিক্রম হচ্ছে যে টু থাকার পরেও কিছু ফ্রেজের সাথে আইএনজি হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কিছু ফ্রেজ যেমন লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, উইথ আ ভিউ টু, বি, বিকাম, গেট ইউজড টু, এরপরে টু থাকার পরেও কিন্তু এরপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে। ওকে, দেখো এখানে উদাহরণটা লক্ষ্য করো যে those who are in the habit of dash truth are respected everywhere। এখানে বলা হচ্ছে those who are in the habit of, এই যে of আছে, of হচ্ছে একটা প্রিপজিশন, তো এই প্রিপজিশনের পরে কি আসবে, ভার্বের সাথে আইএনজি হবে। সো এখানে আমরা আইএনজি বসিয়ে দেব, ঠিক আছে। ওকে, এরপরে 2 নাম্বার উদাহরণটা একটু দেখো। he wants to dash his English। এখানে দেখো টু আছে, কি আছে, প্রিপজিশন হিসেবে টু আছে, তারপরে আমরা কি বসাবো, কিছুই বসাবো না, আইএনজি হবে না, এখানে জাস্ট যে ভার্বটা সেটাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, টু ব্যতীত বাকি প্রিপজিশনের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে, এবং টু থাকার পরেও কিছু ফ্রেজের সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। এই ফ্রেজ কয়টা তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে। ওকে, পরবর্তী রুলসে আমরা চলে যাই। আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন
স্কার্সলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন, হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ বিফোর অথবা হোয়েন এর সামনে এবং পিছনে দুইটা ভার্ব বসে। কয়টা? যেহেতু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে তোমার দুইটা ক্লজ থাকে স্বাভাবিকভাবে, বেশিও থাকতে পারে, কিন্তু এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে দুইটা ভার্ব থাকবে, দুইটা ক্লজ যেহেতু থাকে, দুইটা ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব। এখন তোমার এই যে শূন্য স্থানে এইখানে ভার্ব থাকবে, এইখানে ভার্ব থাকবে, এইখানে থাকবে, এইখানে থাকবে। তো এই শূন্য স্থানগুলোতে তুমি ভার্বের কোন ফর্মটা বসাবা? আমরা যে 6টা ফর্ম দেখিয়েছি, এই 6টা ফর্মের মধ্যে কোন ফর্মটা তুমি বসাবা? ওকে, দেখো এখানে আমরা দুইটা উদাহরণের মাধ্যমে দেখব। যে এক নাম্বারটা একটু লক্ষ্য করো। নো সুনার হ্যাড দ্য থিফ ড্যাশ দ্য পুলিশ, যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো, হি ড্যাশ অ্যাওয়ে। আচ্ছা, ভার্ব দেওয়া আছে কি সি এবং রান। এখানে কি হবে দেখো, হেডের পরে সাধারণত আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম বসিয়ে থাকি। আচ্ছা, এইখানেও ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে, এখানেও ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। আর এই হেডের পরে যে ক্লোজটা থাকবে বাকি অংশ, এই যে দেন, হোয়েন, বিফোর হোয়েন, এর পরে হচ্ছে আমরা ভি2 বসাবো। এরপরে আমরা কি বসাবো? ভি2 বসাবো। ওকে, আরেকটু ক্লিয়ার করব তোমাদের এই উদাহরণের মধ্যে একটু লক্ষ্য করো। দেখো এখানে নো সুনার হ্যাড দ্য থিফ, এখানে আসবে কি ভার্বের 3 নাম্বার ফর্ম। ঠিক আছে, ভার্বের 3 নাম্বার ফর্ম কি সিন। ওকে, এরপরে হচ্ছে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবো। যখনই আমরা নো সুনার হ্যাড, তারপর হচ্ছে তোমার এখানে দেনটা লেখা হয় নাই, দেন থাকবে, তো এই এরপরে আমরা ভি2 বসাবো। ওকে, দেখো এখানে তো রানের ভি2 ফর্ম কি র্যান। সো আমরা এই যে ভি2 ফর্ম বসায় দিলাম। ওকে, এরপর হচ্ছে 2 নাম্বারটা তোমরা একটু সলভ করবা, যে হ্যাড এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে এবং দেন হোয়েন এর পরে তুমি ভার্বের 2 নাম্বার ফর্ম বসিয়ে দিবা। ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে অনেকগুলো ফ্রেজ রয়েছে। দেখো, cannot help, could not help, would you mind, with a view to, look forward to, তারপর হচ্ছে with an eye to, addicted to, confessed to, habituated to, accustomed to, subject to, object to, universe to, be used to, get used to, become used to, এবং প্রিপজিশন থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। একটু উদাহরণের মধ্যে লক্ষ্য করো, যে would you mind ড্যাশ। আচ্ছা, এখানে গিভিং হবে, অ্যানসারটা দেওয়া রয়েছে। আচ্ছা, গিভিং দ্য গ্লাস অফ ওয়াটার, দেখো এখানে বলা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি হবে would you mind অথবা মাইন্ড। সাধারণভাবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে মাইন্ড থাকে, এরপরে শূন্য স্থান থাকে, তাহলে জেনারেলি তুমি ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বারটা দেখো, হি ইজ ইউজড টু, আমি এখানে কি লিখেছি দেখো, এখানে বি ইউজড টু। আচ্ছা, বি ভার্বগুলো কি am is আর was were, তো am is আর was were এরপরে ইউজড টু থাকলে তারপরে তুমি স্বাভাবিকভাবেই ভার্বের সাথে আইএনজি বসাবা। টেক এর সাথে আইএনজি বসালে টেকিং হবে এখানে অ্যান্সার। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে তোমরা এইখানে যতগুলো ফ্রেজ রয়েছে সেগুলো জাস্ট একটু ব্রেনে রাখবা, এবং পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যেতে পারলে এখান থেকে একটা প্রশ্ন যদি দিয়ে দেয়, তুমি আশা করবো যে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে রুলসটা একটু লক্ষ্য করো। দেখো, মডাল ভার্ব, মডাল ভার্বের পরে স্বাভাবিকভাবেই কি বসাতে হবে? ভার্বের ল্যাংটা ফর্ম বসাইতে হবে। এইটা জাস্ট তোমরা একটু মাথার মধ্যে রাখো, যে এই যে একটা ওয়ার্ড শব্দ ব্যবহার করেছি, এই টেকনিকে তুমি মনে রাখতে পারো যে মডাল ভার্বের পরে তুমি কি বসাবা? ভার্বের বেস ফর্ম বসাবা, ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? ভার্বের বেস ফর্ম বসাবা। মডাল ভার্বগুলো কি? উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, হ্যাড বেটার, হ্যাড রেদার, তারপরে উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এই শব্দগুলোর পরে, এই ভার্বগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসাবা। ঠিক আছে? আচ্ছা, দেখো, আই হ্যাড বেটার একটা কি মডাল ভার্ব, মডাল ভার্ব পরে ভার্বের বেস ফর্ম বসবে, ল্যাংটা ফর্ম গো। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে মাস্ট, মাস্টের পরে তোমার ভার্বের বেস ফর্ম বসাবে স্টাডি। ঠিক আছে? যেটা আছে সেটাই। ওকে, এরপরে যে রুলসটা আছে সেটার দিকে একটু লক্ষ্য করি।
আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফান্সি ইত্যাদি থাকলে এর পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে কি V2 ফর্ম, V2 ফর্ম বসবে। ওকে, ইট ইজ হাই টাইম হি, ইট ইজ হাই টাইম এরপরে কি বসবে V2 ফর্ম বসবে, কি হবে চেঞ্জড হবে। ঠিক আছে, এরপরে ইডি লাগিয়ে দিবা হয়ে যাবে। এরপরে হচ্ছে আই উইশ, এই যে উইশ, উইশের পরে একটা ক্লজ রয়েছে, এরপরে তুমি কি ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবা V2, কি আসবে স্যান। ঠিক আছে, ওকে। এরপরে রুলসটাতে আমরা একটু চলে যাই, আমরা একটু দ্রুত যাব। দেখো বলা হচ্ছে যে ওয়াইল থাকলে এর ঠিক পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ হয়। ওয়াইল থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। তবে ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াইল এর অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা দুইটা মেসেজ নিতে পারি। ওয়াইলের পরে কি বসাবা ভার্বের সাথে আইএনজি বসাবা। ঠিক আছে, আর ওয়াইলের পরে যদি কোনো ক্লজ থাকলে কি বসাবা তোমার পাস্ট ইনডিফিনিট ওয়াজ অথবা ওয়্যার, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাবা। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাবা। লেখা বোঝা যায়? আচ্ছা যেটা লিখেছি এটা কষ্ট করে বুঝিয়ে নিও। দেখো ওয়াইলের পরে ডাইরেক্ট ভার্ব আছে, এখানে কি হবে ওয়াকিং, ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি হবে। এরপরে হচ্ছে তোমার দেখো 2 নাম্বার উদাহরণটা, ওয়াইল এরপরে একটা ক্লজ আছে, ওয়াইল শি ওয়াজ কামিং, আই এরপরে কি আসবে আই ওয়াজ স্লিপিং অ্যাকর্ডিং টু দা রুলস। ঠিক আছে, যে রুলসের মধ্যে কি বলা হচ্ছে যে ওয়াইলের পরে যদি কোনো ক্লজ থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এখানেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, ওকে বুঝতে পেরেছো তো? না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবা, আমি অ্যানসার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে বলা হচ্ছে লেস্ট যুক্ত সেন্টেন্স এ লেস্টের পরে সাবজেক্ট থাকে, তারপরে শুড মাইট হবে। লেস্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তারপরের অংশে তুমি শুড অথবা মাইট মডাল ভার্ব ব্যবহার করবা, এবং মডাল ভার্বের পরে কি বসে ভাইয়া মডাল ভার্বের পরে তোমার ভার্বের একটা ফর্ম বেস ফর্ম বসে। ওকে দেখো হি দেন ফার্স্ট লেস্ট আছে, এরপরে তোমার কি হবে উড, তোমার কি আসবে শুড অথবা মাইট, সরি শুড মিস। ঠিক আছে, শুড এর পরে কি হবে যেহেতু মডাল ভার্ব এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, এরপরে হচ্ছে দেখো এখানে 2 নাম্বারটাতে একটু লক্ষ্য করো, ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ ফল, কি বসাবা আমি মাইন্ড বসালাম, মাইন্ড ফল। ঠিক আছে, ওকে তো এই যে লেস্ট থাকলেই তুমি এর পরে শুড অথবা মাইট বসাবা, তারপরে ভার্বের বেস ফর্ম বসাবা। ওকে আচ্ছা এর পরের রুলসটাই আমরা চলে আসি। দেখো আর ক্লাস খুব লং করব না, এটার পরে আরেকটা রুলস তোমাদের ব্রেনে ঢুকিয়ে দেব, তারপরে তুমি জাস্ট পরীক্ষার হলে এই কয়েকটা রুলস নিয়ে যেতে পারলেই তোমার খেল খতম। ঠিক আছে, আচ্ছা দেখো বলা হচ্ছে এই যে আফটার বিফোরের নিয়ম, আমাদের খুব বেশি যে প্রশ্নটা আসে, যেখান থেকে প্রশ্নটা করে, এটা তোমরা নির্ঘাত পরীক্ষায় পাবা ইনশাআল্লাহ। এটা দেখো যে আফটার এবং বিফোরের সামনে হ্যাড প্লাস V3 বসে, আর বিফোরের পরে V2 বসে, আফটারের পরে বসে হ্যাড প্লাস V3, আর সামনে বসে ভার্বের পাস্ট ফর্ম, শুধু পাস্ট ফর্ম V2 ফর্ম। ওকে দেখো এখানে এটা একটু মনে রাখবা, মনে রাখার টেকনিক হচ্ছে বিফোর মানে কি, বিফোর মানে হচ্ছে
আগে। তার মানে আমরা কি বোঝাই, এই যে ভার্বের তিন হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেটা আগে বসবে। আর আফটার মানে কি, আফটার মানে হচ্ছে পরে, পরে তার মানে আমাদের এই হ্যাড প্লাস V3 এটা পরে বসবে। আর যে বাকি জায়গাটা ফাঁকা থাকবে সেইখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। ওকে, দেখো প্রথম উদাহরণটা একটু লক্ষ্য করো। এখানে আছে বিফোর, আমাদের আর কিছু দেখতে হবে না। বিফোর আছে, বিফোরের সামনে হবে হ্যাড প্লাস কমপ্লিটেড, কমপ্লিটেড বাকিটা লিখলাম না। আর এখানে হবে টুক, ঠিক আছে, এখানে টুক হবে। এখানে আছে আফটার, আফটারের পরে হবে হ্যাড মেট, ঠিক আছে। এরপরে এর সামনে হবে ওয়েন্ট, আর কিছু লাগবে না দেখা, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবা। গুরুত্বপূর্ণ রুলস, তোমরা না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা। এরপরে সর্বশেষ রুলসটা আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো বলা হচ্ছে যে সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয়, সব থেকে ইম্পর্টেন্ট, আমি এখানে প্রায় 10 থেকে 11টা রুলস আলোচনা করেছি। এর মধ্যে যদি তুমি বলো আমাকে যে ভাইয়া আলাদা আলাদা রুলস গুলোর উপরে যদি পার্সেন্টেজ হিসেব করি, এটাতে আমি 30% দিব, 30% এফোর্ট দেব। কেননা এই রুলসটা দিয়ে প্রশ্ন আসবে, প্যাসিভ ভয়েসে একটা প্রশ্ন আসে, এটা প্যাসিভ ভয়েস নিয়ে। সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয়, বাক্য প্যাসিভ সেন্টেন্স হবে, বাক্যটি প্যাসিভে হবে, ঠিক আছে, অর্থাৎ এটার ভয়েস হবে প্যাসিভে। দেখো এখানে বলা হচ্ছে দা ক্লাসরুম ড্যাশ এভরিডে। ক্লাসরুম, এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? ক্লাসরুম নিজে নিজে পরিষ্কার হতে পারে না, পরিষ্কার অন্য কেউ করে তাহলেই না পরিষ্কার হয়। সো এখানে দেখো ক্লাসরুম কি হবে, ক্লাসরুম ইজ ক্লিনড। ওকে, ক্লাসরুম ইজ ক্লিনড এভরিডে, প্রত্যেকদিন ক্লাসরুম পরিষ্কার হয়। পরিষ্কার ক্লাসরুম নিজে করে না, অন্য কেউ করে, সেই জন্য সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো থিফ, দা থিফ ড্যাশ বাই দ্য পুলিশ। চোর ধরার কাজটা কে করছে? চোর নিজে করছে? করে নাই, যার কারণে এই সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়। সাবজেক্ট নিষ্ক্রিয় হওয়ার কারণে আমার কি বসাতে হবে? প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটা বসাতে হবে। এবং প্যাসিভ ভয়েসে হলে কি হবে? দ্য থিফ ইজ কট, দ্য থিফ ইজ কট। এখানে ক্যাচ আছে, এটার তোমার প্যাসিভ সেন্টেন্সে করতে হবে, ঠিক আছে। বাকি রুলস, বাকি তিনটা উদাহরণ তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে। এরপরে আমাদের আর কোনো রুলস নাই, এরপরে আমাদের আর কোনো রুলস নাই, ঠিক আছে। সো তোমরা যারা এই ক্লাসে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলে, তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করব তোমরা অ্যাম্বিশন ফারুক একাডেমির সাথেই থাকবে ইনশাআল্লাহ। আর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদের এতক্ষণ থেকে যারা আছো, আশা করব সামনে আমাদের ক্লাসগুলো ধৈর্য ধারণ করে দেখতে থাকবে এবং পরীক্ষায় ইংরেজিতে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সবগুলোই সমাধান করে তোমার পরীক্ষায় ইংরেজিতে একটা ভালো মার্ক যেন তুমি গেইন করতে পারো, সেটার প্রচেষ্টাই আমরা করব তোমাদের সাথে থেকে ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।